তো বন্ধুরা, আমরা প্রশ্নটা যদি এবার একটু পর্যালোচনা করি। পথে বলা হয়েছিল শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। আসলে এই জিনিসটা করতে গেলে আমাকে যে সারণীটা দেওয়া থাকবে, যে তথ্য বা উপাত্তটা দেওয়া থাকবে, তার সর্বোচ্চ মানটা নির্ণয় করতে হবে এবং সর্বনিম্ন মানটা নির্ণয় করতে হবে। এই অঙ্কটাকে যদি আমরা প্রশ্নটার সমাধান করার চেষ্টা করি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ মানটা হচ্ছে প্রশ্ন পর্যালোচনা করলে আমরা দেখতে পাই 73 আর সর্বনিম্ন যে মানটা আমরা যদি দেখতে পাই, তাহলে সর্বনিম্ন মানটা হচ্ছে 42। এখন দেখো, এই দুইটা জিনিসের আমাদের মাঝখানে কি করতে হবে, যে আসলে ব্যবধানটা এভাবে এখানে কততম আসে আমাকে বলেছে শ্রেণী ব্যবধানটা 5 ধরে আমাকে সেটা নির্ণয় করতে বলছে। এখন শ্রেণী ব্যবধান যদি আমি 5 ধরি, তাহলে আমার আসলে শ্রেণী সংখ্যা এখানে কতগুলো হবে সেই জিনিসটা নির্ণয় করার জন্য আমাকে পরিসরটা নির্ণয় করতে হবে। পরিসরটা আসলে কি, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ দিতে হবে। সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ দেওয়া লাগবে। এখন আমাকে যেহেতু বলেছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণীর সংখ্যা কত হবে, শ্রেণীর সংখ্যাটা নির্ণয় করতে হলে আমরা পরিসরটা নির্ণয় করব। পরিসর নির্ণয় সূত্র হচ্ছে যে সর্বোচ্চ নাম্বার থেকে যদি তুমি সর্বনিম্ন নাম্বার বিয়োগ দাও, তার সাথে 1 যোগ করো, যোগ করার পরে যতটুকু শ্রেণী ব্যবধান বলছে তা দিয়ে ভাগ করো, তাহলে আমরা পরিসরটা আসলে পেতে পারি। তাহলে আমরা পরিসরটা কিভাবে নির্ণয় করতে পারি? অতএব পরিসর আমি লিখি যে পরিসর সমান সমান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা 73, সর্বনিম্ন হচ্ছে 42, তার সাথে যোগ 1। যদি এটা করি তাহলে আমার দুইটার সাথে যোগ বিয়োগ করলে মান বের হচ্ছে 32। এখন শ্রেণী সংখ্যা কত? আমার শ্রেণী সংখ্যা বের করতে হলে আমাকে শ্রেণী ব্যবধান ওরা বলে দিছে 5, তাহলে আমার এখন শ্রেণী সংখ্যা হবে, আমার এবার শ্রেণী সংখ্যা হবে 32-এর সাথে 5 দিয়ে ভাগ করলে ভাগফল তোমার দাঁড়াবে 6.4। এখন 6.4 তো কোনো শ্রেণী সংখ্যা হতে পারে না, তাই যেহেতু দশমিকের পরে মোটামুটি একটা ভালো সংখ্যা আছে, সেজন্য সেটাকে আমরা 7 নিই। অতএব এই শ্রেণী ব্যবধানটা শ্রেণী সংখ্যা হচ্ছে 7 করা হচ্ছে। তাহলে কয়ের উত্তর বন্ধুরা আমরা পেলাম। এবার আমরা হতে যদি সমাধান করি, বলছে শ্রেণী ব্যবধান 5 ধরে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করুন। আসলে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে আমার যেটাকে আমরা এফআই ধরি, এফআইটা বের করা লাগবে। এখন এফআইটা বের করতে হলে আমার ট্যালি মানে এই সারণীতে শ্রেণী ব্যবধান 5 ধরলে আমার শ্রেণী সংখ্যা 7 হবে। এখন এবার আমরা দেখি, যদি আমাদেরকে এটা শ্রেণী সংখ্যা ব্যবধান নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করবো, একটা ছক তৈরি করি। ছকের মধ্যে শ্রেণী ব্যাপ্তিটা থাকবে, ট্যালি চিহ্ন থাকবে এবং গণসংখ্যা থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আসলে আমরা বন্ধুরা ভিডিওর জন্য ছবিগুলো আমরা একবারে করার চেষ্টা করি। তোমরা যখন বাসায় খাতায় বসে করবা তখন একটু আলাদা আলাদা করার চেষ্টা করো। এখানে আসলে শ্রেণী ব্যবধান হবে, শ্রেণীর মধ্যমানটা আমার বের করা লাগবে পরের প্রয়োজনে। গণসংখ্যা ট্যালি হচ্ছে গণসংখ্যা, এই শ্রেণী ব্যবধান মোটামুটি আমার হচ্ছে, এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। ট্যালি আর হচ্ছে গণসংখ্যা। এখন শ্রেণী ব্যবধান হচ্ছে আমার সর্বনিম্ন মান হচ্ছে 42, তাহলে আমরা 42-এর 8 থেকে শুরু করি। 5 ব্যবধান ধরে আমি যদি 41 থেকে 45 করি, তাহলে আমি এবার 4টা লক্ষ্য করি, দেখি 41 থেকে 45-এর সংখ্যা সেখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা। 41 থেকে 45-এর মধ্যে সংখ্যা আছে 4টা, তাহলে ট্যালি চিহ্ন দাও, 1 2 3 4।
গণসংখ্যা fi, সেটাতে আমি লিখি 4। এবার আমি আসি যে আসলে আমার পরের মানটা কেমন হবে। পরের শ্রেণী ব্যবধান হচ্ছে 46 থেকে তোমার 50। 46 থেকে আমি যদি 50 দিই, এইটার মধ্যে আমি দেখি 46 থেকে 50-এ আমার উপাত্তে কয়টা সংখ্যা দেওয়া আছে। আমরা পর্যালোচনা করে দেখলাম যে 5টা সংখ্যা দেওয়া আছে 46 থেকে 50-এ। যেহেতু 5টা দেওয়া আছে, তাহলে আমার এখন গণসংখ্যা হবে 5। এরপরে আমি আসি 51, 50-এর পরে আসি 51 থেকে 55। আচ্ছা, আমরা আগে শ্রেণী ব্যবধানটা করে ফেলি, পরে আমরা দেখতেছি। 56 পরেরটা আসবে 56 থেকে 60। এরপরে আসবে তোমার 61 থেকে 61 থেকে 65। এরপরে 66 থেকে 70, 66 থেকে 70। ছেষট্টি থেকে 70-এর পরে আসবে তোমার 71 থেকে 70, 71 থেকে 75। আর এরপরে আসবে 71 থেকে 66 থেকে 70, 71 থেকে 75। মোটামুটি আমাদের সর্বোচ্চ মান যেহেতু 73 আছে, আমরা 75 পর্যন্ত নিই। এর আমরা আসি এই যে পরের সংখ্যা 51 থেকে 55। আসলে 51 থেকে 55-এর মধ্যে কয়টি সংখ্যা, মানে কতবার আছে, কতগুলা সংখ্যা আছে, এটা আমাকে এখন নির্ণয় করব। নির্ণয় করে আমরা দেখতে পেলাম যে 51 থেকে 55-এর মধ্যে মোট 6টি সংখ্যা আছে। তাহলে এটা লিখলে 1, 2, 3, 4, 5, 6, তো গণসংখ্যা 6। এরপরে 61 থেকে যেহেতু 65 বলেছে, 56 থেকে 60, 56 থেকে 60-এর মধ্যে আমাদের আছে 7টা মান। তাহলে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, লিখলাম 7টা। 61 থেকে 65-এর মধ্যে আমাদের 3টি সংখ্যা আছে। 66 থেকে 70-এর মধ্যেও আমাদের 3টা সংখ্যাই আছে, তো লিখলাম 3টা সংখ্যা। 71 থেকে 75-এর মধ্যে 2টা সংখ্যা আছে। এখন দেখো, মোটামুটি আমরা যে গণসংখ্যা তুমি যদি নির্ণয় করো, তাহলে গণসংখ্যা আসলে আমাদের যেহেতু প্রশ্ন বলেছে 30 জন ছাত্রী, এই গণসংখ্যা 4, 5, 6, 7, 3, 3, 2 এগুলো যোগ করলে তার মান দাঁড়ায় হচ্ছে 30। সমান সমান হচ্ছে 30। আর শ্রেণী ব্যবধান যে, সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে এর মান হচ্ছে 7। তার মানে আমরা 7 পেলাম। বন্ধুরা, মোটামুটি এই সব মানে এই সংখ্যাটা গেল। এখন আমাকে সেম জিনিস যদি বলা হয় যে সারণী থেকে গড় নির্ণয় করো, গড় নির্ণয় করার জন্য আমার 2টা জিনিস লাগবে। সেটা হচ্ছে মধ্যমান, শ্রেণীর মধ্যমান, যেটাকে আমরা xi বলি। এখন শ্রেণীর মধ্যমানটা লাগবে, আর হচ্ছে গণসংখ্যার সাথে যদি আমি মধ্যমানটা করি, তার যখন আমি শ্রেণীর গড় নির্ণয় করতে যাব, তখন আমি হুবহু এই 4টাই করব। এখান থেকে শুধু ট্যালির এই অংশটা, পরের অংশটা আমি আর করব না করে এখানে নতুন একটা অংশ যোগ হবে, শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান, সেটাকে আমরা xi দ্বারা প্রকাশ করি। শ্রেণীর মধ্যমানকে আমরা কি দ্বারা প্রকাশ করি? xi দ্বারা। এখন দেখো, মধ্যমানটা আসলে কিভাবে বের করে। মধ্যমানটা বের করে 41 আর 45, মানে শ্রেণীর শুরুর সংখ্যা, শেষ সংখ্যা, দুইটাকে যোগ করে ভাগ করলে যা বের হবে, মানে 41 যোগ 45, 41 যোগ 45, এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যা হবে, সেটা হচ্ছে এই শ্রেণীর মধ্যমান। এখন 41 এবং 45 দুইটা যোগ করে ভাগ করলে তাদের মধ্যমান দাঁড়ায় 43। বন্ধুরা, ঠিক এইভাবে আমরা সমাধানগুলো করার চেষ্টা করব। যে করলে 53, 58, 63, 68 এবং হচ্ছে 73। তাহলে বন্ধুরা, আমরা তো পেয়ে গেলাম মোটামুটি যে শ্রেণীর মধ্যমানটা। আবার বুঝাই যে 41 আর 45, মানে শ্রেণীর শুরুর সংখ্যা সাথে শ্রেণীর যদি শেষের সংখ্যাটা যোগ করে 2 দ্বারা ভাগ করি, তাহলে আমরা মোটামুটি শ্রেণীর মধ্যমানটা পাবো। এখন গড় নির্ণয় করতে হলে আমাকে এখানে এই কলামে লিখতে হবে fi আর হচ্ছে xi। তার মানে কি,
fi এর এই মানটার সাথে xi এর এই মানটার সাথে fi এর এই মানটা গুণ। 43 এর সাথে যদি আমি 4 গুণ করি তাহলে আমার যোগফল দ্বারা 172। আচ্ছা, এরপরে 48 এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে হচ্ছে আমার দাঁড়াবে 240। এরপরে এইভাবে আমি যদি সবগুলা গুণ করি তাহলে আমার আসলে মানগুলা এমন দাঁড়ায় 318, 406, 189, 204 এবং হচ্ছে 146। মোটামুটি আমার এখন দাঁড়ালো। তো এখন আমার কাজ করতে হবে 172, 240, 318, 406, 189, 204, 146 এই নাম্বারগুলোকে সামেশন করে যোগ করা লাগবে। আসলে যোগ করলে fi আর xi এর মানটা দাঁড়াবে হচ্ছে তোমার 1675। সে দাঁড়াবে হচ্ছে 1675। এবার আমরা যদি গড় নির্ণয়ের একটা সূত্র জানি, যে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে f(x) এর সমষ্টি আর হচ্ছে মোট গণসংখ্যা। মানে যদি আমরা এটাকে আরো সহজভাবে লেখার চেষ্টা করি, যে আসলে সহজভাবে লিখতে গেলে আমার ব্যাপারটা আসলে কি দাঁড়াবে। যদি সহজভাবে আমি লিখতে যাই তাহলে আমার ব্যাপারটা দাঁড়াবে যে গড় আমরা জানি যে এখানে লিখি যে আমরা জানি গড় সমান যে আমরা জানি গড় সমান হচ্ছে fi(xi) সমষ্টি ভাগ হচ্ছে মোট গণসংখ্যা। এই জিনিসটা যদি আমরা জানি তাহলে মোট গণসংখ্যা যেটা আমরা জানি তাহলে আমরা জানি শুধু গড় সমান আমি লিখতে পারি যে fi(x) এর সমষ্টি আমার বেরিয়েছিল কত 1675। আর আমার বন্ধুরা মোট গণসংখ্যা আমাকে বলা আছে 30 গণসংখ্যা। এই দুইটাকে আমি যদি এখন এতটা ভাগ করি তাহলে আমার এই শ্রেণীর মধ্যমানটা বের হচ্ছে, গড় মানটা বের হচ্ছে 55.83, 55.83। বন্ধুরা মোটামুটি আমরা এখন গড় নির্ণয়টা জানলাম যে আসলে গড় নির্ণয়টা কিভাবে করা লাগে। আর বন্ধুরা আগের চারটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে মোটামুটি আমাদের গড় নির্ণয় করা গেল। এখন যদি আমাকে বলা হয় যে এই চিত্রটাকে আয়তলেখা প্রকাশ করো, যে কিভাবে আসলে তোমার আয়তলেখাটা প্রকাশ করবে। আয়তলেখাটা আসলে আমরা সাধারণত জানি যে দুইটা জিনিস থাকে, একটা থাকে খাড়াখাড়ি ভাবে যেটা থাকে সেটাকে আমরা উলম্ব বলি, আর যেটা এভাবে শোয়ানো অবস্থায় থাকে সেটাকে আমরা আনুভূমিক বলি। এটাকে x অক্ষের নাম দিই, এটা মূলবিন্দু ও, এটা হচ্ছে y। যদি এমন হয় তাহলে আমি এখানে লিখি যে আসলে গণসংখ্যাগুলোকে আমরা এখানে প্রকাশ করি, যে এখানে এটাকে গণসংখ্যা আমরা এখানে যদি লিখি, আর x অক্ষের দিকে যদি আমরা শ্রেণী ব্যবধান ধরি, যে শ্রেণী ব্যবধান ধরি তাহলে আসলে আমার গণসংখ্যাটা ছিল এখানে 7টা, যেহেতু বলছে গণসংখ্যা আমার এখানে বের হয়েছিল কত মনে আছে 4, 5, 6, 7, 3, 3, 2 এই মানগুলো যেহেতু আমার বের হয়েছে তাহলে শ্রেণী ব্যবধান আমাকে দেওয়া হয়েছে 41 থেকে 45। যদি আমি করি যে 41 থেকে 45, এরপরে এখানে আসলে আমরা একটু প্রকাশ করে নিই প্রতিটা বর্গ। এখানে গ্রাফ পেপারে যখন দেখবো আসলে গ্রাফ পেপারের ঘরগুলো এমন থাকবে, মোটামুটি এমন থাকবে। আমরা আসলে একটু দেখানোর চেষ্টা করতেছি। গ্রাফ পেপারে তোমরা যখন পরীক্ষার হলে গ্রাফ করবা তখন ওই পেপারগুলো এমন থাকবে, ঘর একটা অক্ষ অনেক মোটা থাকবে, মানে প্রতিটা ঘর। এখানে আসলে আমাদের একটু উপর নিচ হচ্ছে, হাতে যেহেতু করতেছি, কিন্তু যখন তুমি করবা তখন আসলে এটা মানে এরকম বড় আকৃতির থাকবে। আমরা আসলে করার চেষ্টা করি।
মূলত গ্রাফ পেপারটা এমন থাকতে পারে, এমন যদি থাকে তাহলে এবার আমরা এখানে গণসংখ্যা, তো আমাদের প্রথমে গণসংখ্যা ছিল 4। এখন আমরা বলি যে এখানে আবার কথা আছে যে প্রতিটা দেখবো যে প্রতিটা 5 কোনো কোনো গ্রাফ পেপারে প্রতি 5 ঘর পর পর একটা দাগ অনেক বোল্ড আকারে থাকে। তো আমরা মনে করলাম যে এই দাগটা অনেক বোল্ড আকারে ছিল, তাই আমরা এটাকে একটা অক্ষর ধরলাম, আর বাকিগুলা মোটামুটি একটু হালকা ছিল। প্রতিদিন 1 2 3 4 5 6 7 8 9 10 বা এরকম 10 ঘর পরে আরেকটা ঘর থাকলো। তো আমার এখানে 10 ঘরটা আসলে অনেক বড় হয়েছে, গ্রাফ পেপারের সেই 10 ঘরটা আরো অনেক ছোট থাকবে। আবার এই দিক থেকে দেখো না 1 2 3 4 5 6 7 8 9 10, এই দিক থেকে 10 ঘর গেলে এই ঘরটা আবার অনেক গাঢ় থাকবে। তাহলে আমরা সাধারণত গাঢ় যে অক্ষরগুলো থাকবে সেগুলোকে আমরা ধরবো যে আসলে এই ব্যাপারটা এরকম হবে। এখন আমি যদি গণসংখ্যা, আমাকে প্রথম গণসংখ্যা বলেছে যে 4, তার ধরি 4, দেখো 0 1 2 3 4, তার মানে প্রথম গণসংখ্যাটা আমার এখানে। 41 থেকে 45টা আসলে কোথায় আছে? এইটার মধ্যে আছে। হ্যাঁ, সেটাকে আমরা এভাবে একটু বোল্ড করার চেষ্টা করি। 41 থেকে 45টা আসলে এখানে আছে। এরপরে আমাকে বলা হয়েছে পরে হচ্ছে 46 থেকে 50, সেখানে গণসংখ্যা বলা হয়েছিল 5। 46 থেকে আমি এখানে লিখি 46 থেকে 5, গণসংখ্যা হচ্ছে 5, উঠাইলাম আমি গণসংখ্যা 5। বন্ধুরা এখানে আমরা দুইটা গ্যাপের মধ্যে আসলে গ্যাপ না রাখাটাই ভালো, যেহেতু আমাদের ব্যবধান বলেছে 46 থেকে 50। এরপরে আমাকে বলা হয়েছিল পরের ব্যবধানটা হচ্ছে 51 থেকে 55। 51 থেকে 55 এর ব্যবধান মানে বলা হয়েছিল 6। 51 থেকে 55, তাহলে এই 6 পর্যন্ত আমরা উঠবো, উঠে পরের ব্যবধানটা আমরা এইভাবে করার চেষ্টা করি। এভাবে করলে দেখা যাবে যে আমাদের মোটামুটি একটা ব্যবধান, গ্রাফ পেপারটা এরকম হবে। পরে বলা হয়েছিল যে 56 থেকে যদি 60, এর মধ্যে গণমধ্যম হচ্ছে 7। তো পরের বন্ধু 6, যেহেতু এখানে 7 হবে, তাহলে 7-এর রেখাটা নিশ্চিত একটু উপরে উঠবে। তো আমরা এখানে এটারও পূরণ করার চেষ্টা করি। তো মোটামুটি আমরা করলাম যে 7। এরপরে এবার আসি যে এরপর আস্তে আস্তে 61 থেকে 65-তে বলা হচ্ছে সেখানে 3টে আছে। তো বন্ধুরা কোনো 1 2 3, তার মানে এখানে আছে, এই বরাবর এখন আমি এখানে আসি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 61 থেকে 65, এই ঘরটা হচ্ছে 61 থেকে 65। এরপরে বলা হয়েছে 66 থেকে 70, সেখানেও 3টে আছে। ঠিক আছে, পরে আসে 66 থেকে 70, সেও আবার এই 3টার মধ্যেই আছে। ঠিক আছে, 66 থেকে 70 সেও 3-এর মধ্যে আছে, সেটা হচ্ছে 66 থেকে 70। এরপর হচ্ছে 71 থেকে 75, সেখানে 2টে আছে। সাথে আমরা বলেছি 71 থেকে 75, সেখানে কয়টা আছে? 2টা, তার মানে 2, এখানে আছে 2। তো বন্ধুরা এই হচ্ছে আয়তলেখা। আয়তলেখা নিয়ে আসলে কোনো কনফিউশনের প্রয়োজন নেই, এটা অনেক সহজ একটা জিনিস। তো বন্ধুরা মোটামুটি আমাদের গ্রাফের ছবিটা এমন দাঁড়ালে আমরা এই অধ্যায়ের যদি ভালোভাবে এই জিনিসটা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের মোটামুটি শেষ। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই খেয়ালটা হচ্ছে আমাকে যখন বলা হবে যে শ্রেণী ব্যবধান বা শ্রেণী সংখ্যা কত, তখন আমাকে পরিসরের সূত্রটা অবলম্বন করা লাগবে। আর যখন বলবো যে শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা নিবেশন সারি করো, গণসংখ্যা নিবেশন সারণীটা তৈরি করতে গেলে আসলে সেখানে আমরা দেখিয়েছি যে শ্রেণী ব্যবধানটা লাগবে, ট্যালি চিহ্নের ওই ঘরটা লাগবে, আর গণসংখ্যাটা আসলে নির্ণয় করা লাগবে। এখন এরপরে যখন বলা হবে তোমার গড় নির্ণয় করো, তখন আমরা কি করব? গড় নির্ণয়ের জন্য শ্রেণীর মধ্যমানটা বের করব, আর শ্রেণীর মধ্যমানের সাথে গণসংখ্যাটা আমি যদি গুণ করি তাহলে মোটামুটি আমার একটা লেভেলে চলে যায়। এরপরে আমি এফআই এক্সআই যে মানগুলো বের হবে এই সবগুলোকে আমি যোগ করব। যোগ করার পরে আমি গণসংখ্যা দিয়ে ভাগ করলে আমার ওই জিনিসটার আসলে এক্সাক্ট গড়টা বের হয়ে যাবে। তো বন্ধুরা মোটামুটি এই পরিসংখ্যানের আর 2টা টপিক জিনিস আছে, সেটা হচ্ছে যখন তোমাকে কোনো ছক আকারে দেওয়া থাকবে তখন তুমি কি করবা, আর মোটামুটি আরেকটা জিনিস আছে যে পাইচিত্র। আমরা নেক্সট ক্লাসে পাইচিত্র আর শ্রেণী ব্যবধান যেটা দেওয়া থাকবে সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।